আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে রাইডার্স টু দ্য সি এটার। আর আমরা টেক্সটটা তো পড়ে শেষ করেছি নাকি? আর তোমাদেরকে সামারিটা পড়তে বলা হয়েছিল তোমাদের বই থেকে, এবং আমি যে শিট দিয়েছি সেখান থেকে। তো আশা করি তোমরা পড়েছো। তো কোনো কোথাও সমস্যা আছে বুঝতে? নো স্যার। বাকিদের সবাই বলো কোনো প্রবলেম আছে কিনা। না স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, কেউ আবার জয়েন হতে সমস্যা হচ্ছে। স্যার মেসেঞ্জারের লিঙ্ক থেকে ঢুকতে সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো যাই হোক, অনেকে যুক্ত হতে পারছে না। আচ্ছা, তো ঠিক আছে। এখন আমরা তো তাহলে দুটা ড্রামা শেষ করলাম, তাই না? দুটাই হচ্ছে ট্র্যাজেডি না কমেডি বলো তো? দুঃখদায়ক ঘটনা। ট্র্যাজেডি। দুটাই দেখো, শেষ পরিণতি কি ঘটেছে বলো? ট্র্যাজেডি, দুঃখ। আমরা দেখলাম মৃত্যু ঘটেছে এটাতে, আর আরেকটাতে মৃত্যু ঘটেছে না, শুধুমাত্র অন্ডিং, আহত বা ক্ষত এরকম ঘটেছে। স্যার খবর সৃষ্টি। হতহত। হ্যাঁ, এবং মোটামুটি আমরা এখানে যেগুলো পড়েছি সেখানে এক ধরনের, এটাকে বাংলায় বলা হয়ে থাকে করুণ, হ্যাঁ, কাহিনী বা করুণ রস বলা হয়, হ্যাঁ এটাকে। তো ট্র্যাজিক ফিলিং যেটা, হ্যাঁ, আমাদের মধ্যে এক ধরনের খারাপ লাগা, দুঃখ লাগা, হ্যাঁ, কারো প্রতি করুণা বোধ হয়েছে কিনা, কার কার প্রতি এই দুটা ড্রামাতে করুণা স্যার লাগছে? মন খুব শক্ত মনের মানুষ। পরিবার প্রতি হয়েছে। হ্যাঁ, দুজন। ছয়টা সন্তান হারিছে, আবার স্বামী হারিছে, তাও মনে কোনো নাই অতটা। না, শেষে তো। মনে আছে, এটা আসলে পাথর হয়ে গিয়েছে হ্যাঁ পরে হ্যাঁ, এসে। অতি দুঃখতে সে ভাবতেছে আর আমার কিছু বলার নাই নাকি, জি স্যার। আর কিছু বলার নাই, ছেড়ে দিলাম। আমাদেরকে স্যাটিসফাইড থাকতে হবে। এই স্যাটিসফাইড মানে কি, মানে অভিযোগ করা যাবে না কারোর প্রতি নাকি। সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ করার আসলে কিছু নাই। তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। হ্যাঁ ওনার আসলে পরবর্তীতে ফিলিং হয়েছে যে ওনার তো হারাতে হারাতে সবই হারাই গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আর কোনো মানে সেই ভয় নাই নাকি, যার কি হারাতে হবে। ভয় নাই, হ্যাঁ। যার কিছু এখন তো ওনার কিছুই নাই যে উনি হারাবে বা সেই ভয় পাবে। আচ্ছা, তো যাও, তাহলে নিশ্চয়ই তোমরা পড়েছো, একটু ভালো করে আবার রিভাইজ দিবা। আজকে আমরা, যেহেতু আমরা দুটো ট্র্যাজেডি পড়েছি এবং এখানে দুই তিনটা কোশ্চেন থাকে যেগুলো ট্র্যাজেডি, মানে গ্রিক ট্র্যাজেডির আদলে বিষয়গুলো আছে। আমরা তো অলরেডি পড়েছি তাই না, ট্র্যাজেডির স্ট্রাকচারগুলো পড়েছি। কিন্তু দুইটা জি স্যার। ট্র্যাজেডির স্ট্রাকচার কিন্তু দুই ধরনের, তাই না? এখানে দেখো, ওখানে কি ছিল, এপিসোড ছিল, প্রলগ ছিল, ইত্যাদি ইত্যাদি দিয়ে ভাগ করা ছিল। এখানে কিন্তু এরকম কোনো ভাগ নাই, এক টানা ঘটে গেছে, এই জন্য এটাকে কি কি বলা হচ্ছে, ওয়ান অ্যাক্ট। ওয়ান অ্যাক্ট প্লে, তাই তো? এখানে কোনো ওয়ান এন্ড কোরাস নাই। ড্রামা। হ্যাঁ, এখানে কিন্তু কোনো এরকম কোরাস নাই গ্রিক ট্র্যাজেডির মতো। তারপরও এখানে দেখা যাচ্ছে যে ওই তোমার দুইটা ক্যারেক্টারকে, ক্যাথরিন এবং নোরাকে কোরাসের ভূমিকা দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তারপরে যে উইমেনরা আসছে, তাই না, উইমেনরা আসছে
বডি নিয়ে, হ্যাঁ, দুইবারের কথা এখানে একসাথে মিলিয়ে বলা হয়েছে, দুটো ঘটনার সাথে লিঙ্ক লাগানো হয়েছে, এখানে ওদেরকে কোরাসের ভূমিকায় কিছু দেওয়া হয়েছে। তো আমরা দেখব যে আসলে গ্রিক ট্র্যাজেডির যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য আমাদের দুটা যে ট্র্যাজেডি পড়লাম, এই দুটো ট্র্যাজেডি আমরা কিভাবে পেলাম। আর পুরো গ্রিক ট্র্যাজেডির যে বৈশিষ্ট্য সেটা মেনলি দেওয়া হয়েছে অ্যারিস্টটলের পয়েটিক্স দ্বারা। আমি তোমাদের বইটা কিনতে বলেছিলাম, সবাই কি কিনেছো? জি স্যার। জি স্যার। তাহলে ওখান থেকে আমি একটু পড়াবো কয়েকটা চ্যাপ্টার, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, হ্যাঁ, তা না হলে দেখা যাচ্ছে ওই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে আমরা ওখানে চলে যাই। আচ্ছা, তারপর একটা জিনিস একটু বলি, আজকে থেকে তোমাদের পড়ানোর পর থেকে ছুটি দেওয়া হবে, হ্যাঁ, কয় তারিখ পর্যন্ত আমি একটু দিয়ে দিই, 30 তারিখ, ঠিক আছে? আজকে পড়ায় ছুটি দিলাম, আগামী 30 তারিখে আবার পড়ানো হবে, ঠিক আছে? এখন একটু বলে দিলাম, পরে আবার কেউ যুক্ত হবে না, একটু এখানে লিখেও দিই। আচ্ছা, আর এই চ্যাপ্টারটা কি তোমাদের কি অবস্থা বলো তো? জি স্যার, এটা চেঞ্জ করে দেন। তাহলে আমি একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? চেঞ্জ করে ওকে স্যার। এখানে ওই 30শে ডিসেম্বর পর্যন্তই দিয়ে দিলাম। ওকে স্যার। এই তো। আচ্ছা, আমরা চ্যাপ্টার 6-এ চলে যাব, হ্যাঁ। দেখো, পয়েটিক্স বইটা ওপেন করো যাদের কাছে স্যার আছে। এটা কি টেক্সট বই না? টেক্সট বই, টেক্সট, হ্যাঁ। গাইড এখন দরকার নাই, টেক্সটটা দরকার। কত পেজ? পেজ নাম্বার 38 পেজ, হ্যাঁ, দেখো এখানে আমরা কেটে কেটে পড়বো কিছু কিছু জিনিস, জাস্ট যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা একটু দেখবো। তাহলে যেহেতু আমরা দুটো ট্র্যাজেডি পড়েছি, তাহলে আসলে ট্র্যাজেডি কি এর সংজ্ঞাটা ভালো করে বুঝতে হবে, ট্র্যাজেডির যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো জানতে হবে, এবং এর সাথে এর যে কনস্টিটিউয়েন্ট পার্ট, মানে একটা ট্র্যাজেডির কি কি পার্ট থাকে, তাই তো, সেইগুলো আমাদেরকে একটু দেখতে হবে, এবং এগুলোর কি কি এখানে আছে, ইউনিটির বিষয়টা আমরা এখানে দেখব। তারপর হচ্ছে যে প্রোলগ, এপিসোড, স্ট্যাসিমন, এগুলোর কয়েকটা বিষয় আমরা এখানে দেখব, এবং সব শেষে দেখব হচ্ছে ট্র্যাজিক যে ক্যারেক্টার, ট্র্যাজিক হিরো যেটা, সেই বিষয়টা। আচ্ছা, ট্র্যাজেডি এখান থেকে আমরা পড়ি। দেখো, ট্র্যাজেডি হচ্ছে কি, ইজ আ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন, হ্যাঁ। তাহলে ট্র্যাজেডির সংজ্ঞাটা আমরা একটু ভালো করে খেয়াল রাখবো, এটা কারণ আমাদেরকে ইনক্লুড করতে হবে যে হোয়াট ইজ ট্র্যাজেডি। যে কোনো কিছুই আসলে সাহিত্যের সব কিছুই হচ্ছে ইমিটেশন। ইমিটেশন মানে বুঝো তো, ইমিটেট করা মানে বুঝো তো, অনুকরণ করা। অনুকরণ করা, তাহলে বাচ্চারা যেমন অনুকরণ করে, আমরাও কি যে কোনো নাটক কবিতায় কি আসলে অনুকরণ না? যে মনে করো আমরা এখন আমাদের বাংলাদেশের যে নায়ক আছে শাকিব খান, তাকে দিয়ে আমরা একটা অভিনয় করাই নিলাম, সেটা হচ্ছে মনে করো সম্রাট বাবরের অভিনয় করালাম। তাহলে এখন শাকিব খান কি তার নিজে যেমন চলন চলন করে, এরকম করে চলাচল করে, সেরকম অভিনয় করবে, নাকি আসলে সম্রাট বাবুর মতো চলবে। হ্যাঁ, বাবরের মতো তাকে ড্রেস আপ করাতে হবে, তাই তো? তার আচার আচরণ, তার কথাবার্তা, টোন, সবকিছুই ওই রকম হতে হবে। তার মানে একটা অ্যাকশনকে সে রিপ্রেজেন্ট করবে স্টেজে। তাহলে এখানে ক্যারেক্টার এবং অ্যাক্টর দুটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? ক্যারেক্টার এবং অ্যাক্টর ভিন্ন জিনিস তো। ভিন্ন জিনিস। ক্যারেক্টার হচ্ছে সম্রাট বাবর আর অ্যাক্টর হচ্ছে শাকিব খান। শাকিব খান, হ্যাঁ, এই দুইজন। তাহলে যে হচ্ছে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে সে হচ্ছে অ্যাক্টর, কারণ সে অ্যাকশনটাকে রিপ্রেজেন্ট করে, তাই না? বা এজেন্টও বলা হয়, অ্যাক্টরকে এজেন্টও বলা হয়, যে এজেন্টের মাধ্যমে আমরা একটা কাহিনীকে উপস্থাপন করছি। আজ তাহলে হলো ট্র্যাজেডির প্রধান যে সংজ্ঞাটা, সেটা হলো একটা অ্যাকশনের একটা রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ ওর্থ, দেখো, সিরিয়াস অ্যাটেনশন। তাহলে যে অ্যাকশনটা, মানে এমন একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে যে অ্যাকশনটা অবশ্যই কি হবে, দেখো, অ্যাকশন
যে অ্যাকশনটা হবে কি যোগ্য, কিসের যোগ্য? সিরিয়াস অ্যাটেনশনের যোগ্য। হ্যাঁ, মানে যেখানে সিরিয়াস অ্যাটেনশন থাকবে, মানে যে কোনো অ্যাকশন হলেই হবে না, তাই তো? তোমাকে এমন একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করতে হবে যে অ্যাকশনটা অবশ্যই সিরিয়াস। তারপর হচ্ছে কমপ্লিট ইন ইট সেলফ, অ্যাকশনটা অবশ্যই কমপ্লিট হতে হবে, ইনকমপ্লিট কোনো অ্যাকশন হবে না। যেমন আমরা এখন ফেসবুকে রিলস দেখি না, অধিকাংশই রিলস কি কমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট। বড় একটা পরের পার্ট ভিডিওর একটা দেখার অংশ জন্য দিয়ে রাখছে, কমেন্ট করুন। হ্যাঁ, যার কোনো শেষ নাই, ফট করে দেখে শট করে কোথায় গিয়ে শেষ হয়ে গেলো তার কোনো ঠিক নাই। ওইরকম কমপ্লিট হতে হবে, তাই তো? কাহিনীটা যেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারি আসলে এখানে কি বলা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে। অ্যান্ড অফ সাম অ্যামপ্লিটিউড, এবং একটা নির্দিষ্ট লেন্থ থাকতে হবে। আচ্ছা, মনে করো ইডিপাসটা যদি আমাদের একটা নভেলের মতো হতো, তাহলে কি আমরা পড়ে সবকিছু ধরতে পারতাম, মজা করে পড়তে পারতাম বলো তো এক সিটিংয়ে? হ্যাঁ স্যার। বা সেই বাংলা সিরিয়ালের মতো, যদি ভারতের বাংলা সিরিয়ালের মতো মনে করো 500-700 এপিসোড হয়ে যাবে, হ্যাঁ, এবং মোটামুটি 1-1.5 বছর ধরে চলবে, ওটা দেখে কি আমরা কমপ্লিট কোনো ধারণা পাই যদি রেগুলার না দেখা হয়? বলো, 15 মিনিট করে দেখায়, প্রতিদিন 15 মিনিট করে দেখাবে তোমাকে, তাহলে ওইটা দেখে কি আমি পুরো কাহিনীটা এনজয় করতে পারবো বলো তো? হবে কি? না স্যার। মানে বুঝতে পারবো না আমরা, তাই না? তো এটা একটা কি নির্দিষ্ট লেন্থ থাকতে হবে। অ্যামপ্লিটিউড মানে কি সীমা বা পরিমিতি, তাই তো? তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেলাম। প্রথমত হচ্ছে ট্র্যাজেডি হচ্ছে যেন এখনই মুখস্থ হয়ে যায় বিষয়টা, এমনভাবে খেয়াল করবা, মানে পূর্ণাঙ্গটা বুঝতে হবে, কারণ এটা একটা থিওরি। তাহলে ট্র্যাজেডি হচ্ছে কি একটা, প্রথমত কি ট্র্যাজেডি একটা অ্যাকশনের সিরিয়াস রিপ্রেজেন্টেশন, তাই তো? ইমিটেশন। হ্যাঁ, দ্য ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন, এবং অ্যাকশনটার বৈশিষ্ট্য কি কি হবে? তিনটা নাকি? অ্যাকশনটা হতে হবে সিরিয়াস, কমপ্লিট। অ্যান্ড উইথ সাম অ্যামপ্লিটিউড নাকি, এবং নির্দিষ্ট সীমা, একটা নির্দিষ্ট সীমা বলতে হবে, এটা শুরু শেষ থাকতে হবে। একটা যেমন আমরা একটা প্যারাগ্রাফ পড়েছি না, যে প্যারাগ্রাফে তিনটা থাকে নাকি, স্টেপ থাকে। প্রথমে হচ্ছে টপিক সেন্টেন্স, তারপরে বডি, তারপরে কনক্লুশন নাকি? কনক্লুশন না দিলে কি প্যারাগ্রাফ কমপ্লিট মনে হবে? নো স্যার। বা একটা Incomplete. কোশ্চেন লিখতে গিয়ে তুমি যদি কনক্লুশন না দিয়ে শেষ করো, তাহলে কি শেষ মনে হবে? যে এখনো মনে হবে যেন শেষ হয়নি, নাকি কিছু মনে কথা এখনো বাকি আছে, এরকম একটা বিষয় থেকে যাবে। তাই এখানে সেরকম একটা অ্যামপ্লিটিউড থাকতে হবে। এটা গেল হচ্ছে ওর কাঠামের দিক থেকে। এবার ভাষার দিক থেকে কি হবে দেখো, ইন ল্যাঙ্গুয়েজ, এবং ট্র্যাজেডিতে বিশেষ করে ভাষার দিক থেকে এনরিচড বাই আ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস, এবং তাহলে ভাষাতে কিছু ভ্যারাইটি মানে কি বিচিত্র ধরনের নাকি আর্টিস্টিক ডিভাইস থাকতে হবে। আর্টিস্টিক ডিভাইস বলতে কি বলছে আমরা পরে আসতেছি। দেখো এই আর্টিস্টিক ডিভাইস বলতে কি বলছে দেখো, যে অ্যান্ড বাই আর্টিস্টিক ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সেভারাল পার্টস, আই মিন, মানে এটা বলতে আমি বোঝাচ্ছি যে সাম আর প্রডিউসড বাই দ্য মিডিয়াম অফ ভার্স অ্যালোন অ্যান্ড আদার্স এগেইন উইথ দ্য হেল্প অফ সং। মানে একটা ট্র্যাজেডির দুইটা বিষয় থাকবে। ট্র্যাজেডির কিছু অংশ ভার্সে বলা হবে, কিছু অংশ গানের মাধ্যমে বলা হবে। যেমন আমরা ইডিপাসে কোরাস পেয়েছিলাম না, কোরাস যে কথাগুলো বলছে আসলে ওইগুলো কি ডায়ালগে বলতেছে নাকি ওগুলো গান? আসলে কোরাস গানের মতো করে। তাহলে স্ট্যাসিমনে কোরাস যে কথাগুলো বলেছে ওইগুলো আসলে গানের মাধ্যমে, সং এর মাধ্যমে তারা ওই বিষয়গুলো বলার চেষ্টা করেছে। আর ডায়ালগ যেগুলো হচ্ছে কোরাস, ইডিপাস, ক্রেয়ন, টাইরেসিয়াস, তাই তো, জোকাসটা যে কথাগুলো বলছে ওগুলো হচ্ছে ভার্সে বলা কিন্তু। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি আর্টিস্টিক ডিভাইস, মানে ড্রামাটা আমি আকর্ষণীয় করার জন্য কিছু অংশ কবিতার ছন্দে বলবো, কিছু অংশ গানের সুরে বলবো, তাই না? এই যে ব্যাপারটা। এরপর হচ্ছে তাহলে দুটো ব্যাপার গেল, একটা হচ্ছে প্লটের দিক থেকে অবশ্যই এটা অ্যাকশনের দিক থেকে এটা সিরিয়াস হবে, কমপ্লিট হবে এবং অ্যামপ্লিটিউড থাকতে হবে তার একটা। আর ভাষার দিক থেকে এখানে অবশ্যই কিছু আর্টিস্টিক ডিভাইস থাকবে যেটা ড্রামার বিভিন্ন পার্টের সাথে রিলেটেড হবে, না অ্যাপ্রোপ্রিয়েট হবে। এছাড়াও দেখো প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন নট ন্যারেশন, এই যে আমরা ইডিপাস পড়লাম এটা কি পড়ার জন্য নাকি স্টেজে উপস্থাপন করার জন্য? মেইনলি স্টেজে উপস্থাপন এটা হচ্ছে কি অ্যাকশনের মাধ্যমে দেখানো, তাই না? বা আমরা যে রাইডার্স টু দ্য সি পড়লাম, এখানে মেইনলি আমরা পড়েছি মাত্র, কিন্তু এটা আসলে স্টেজে দেখানোর জিনিস, তাই তো? এটা স্টেজে উপস্থাপন করার জিনিস। এটা ওই ন্যারেশন বা এপিকের মতো বা নভেলের মতো বা শর্ট স্টোরির মতো এটা ন্যারেশন না, ঠিক আছে? তাহলে এটা একটা ব্যাপার। তাহলে হচ্ছে কি এটা অ্যাকশন হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। এবার বলা হচ্ছে বাই মিনস অফ পিটি অ্যান্ড ফেয়ার ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য পারগেশন অফ সাচ ইমোশনস। এবার লাস্টের কথা একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলতেছে ট্র্যাজেডিগুলো যখন আমরা পড়ছিলাম তখন
কারো প্রতি পিটি ফিল হয়েছে কিনা আমাদের? আচ্ছা আমি একটু আসছি, একটু ওয়েট করতো। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে যেটা বলছিলাম, মানে কারো প্রতি কি রাগ হয়েছে না, মানে ইডিপাসকে আমাদের মাঝে মাঝে কেমন মনে হচ্ছে? যে একটু রাগ করুণা হলেও বা রাগ, আলটিমেটলি তার প্রতি আমাদের কেমন হয়েছে বলতো? শেষে করুণা। যা সহানুভূতি, দয়া। একটা করুণা ফিল হয়েছে নাকি, যে বেচারা লাইফটা এভাবে শেষ হয়ে গেল। বা মরিয়ার ক্ষেত্রে আমাদের কেমন হয়েছে, একটু হলেও করুণা বোধ খারাপ হয়েছে। লেগেছে। তাহলে এটা এই করুণা বোধ হয়েছে কার প্রতি? ওই মেন ক্যারেক্টারের প্রতি, তাই তো, যাদের প্রতি এই ঘটনাগুলো ঘটেছে। অন্যদিকে আরেকটা দুইটা ফিলিং আমাদের এখানে মেইনলি সৃষ্টি হয়, একটা হচ্ছে ফিয়ার, ভয়। কিসের ভয় বলো তো? পরে কি হবে এটার ভয়। হ্যাঁ এটা তো আছে, তারপরেও শেষ পর্যন্ত আমাদের ক্ষেত্রেও কি এরকমটা হতে পারে কিনা বলো? জি স্যার। আমাদের জীবনেও এরকমটা হতে পারে। তাই এরকম একটা ফিলিং কিন্তু এসেছে যে ওদের তো হচ্ছে, আমাদেরও কি এরকম হতে পারে, আমাদের হলে আমাদের কি হবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, যে ইডিপাস হচ্ছে পরের সন্তান, আমরাও কি আসলে আমাদের পিতামাতার সন্তান তো, নাকি আমাদের এভাবে বড় করা হয়েছে না, এরকম ব্যাপারটা। হ্যাঁ, বা যে কোনো মানে যে কোনো কাহিনীর মধ্যে কোনো না কোনো একটা অংশে আমাদের একটা আতঙ্ক বা ভয় কাজ করেছে। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ? মানে বাস্তবে হয়েছে এমন, তারপরে হুম, এই যে যে কাহিনীগুলো পড়ছে এগুলো কি মানে একদম কি অবাস্তব কোনো ফিকশনাল ক্যারেক্টার, না এরকমটা হতেও পারে কারো কারো জীবনে? রাইডার্স টু দ্য হতেও পারে স্যার। অনেক ক্ষেত্রে বাস্তব হয়। রাইডার্স টু দ্য সি বলো, ইডিপাসের কাহিনীটা হয়তো এরকমটা বাস্তবায়নটা পাওয়া যায় না, কিন্তু ভাগ্যের যে চক্রটা, এটা তো আমাদের জীবনে ঘটতে পারে নাকি? যে আমরা হয়তো যে জি স্যার। কাজটা করার জন্য আমি মানে বাঁচার চেষ্টা করতেছি, আসলে সেটাই যে আমার মৃত্যুর পথ বা সমস্যাজনক, বা আমরা যে গডের যে দিক নির্দেশনা, গডের আমার প্রতি যে পরিকল্পনা, তার বাইরে যে আমরা যেতে পারি না। হ্যাঁ, এটুকু তো আমরা বিশ্বাস করি নাকি? কাহিনীটা হয়তো বিশ্বাস না করলেও জি স্যার। হ্যাঁ এটুকু তো বিশ্বাস করি যে ওখানে যেটা প্রচার করার চেষ্টা করা হয়েছে, যে উই আর নট, তাই তো, আউট অফ দ্য ক্লাস অফ গড। হ্যাঁ, গডের যে থাবা বা অধীনতা, হ্যাঁ, এর যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সের বাইরে আমরা কেউই না, আমরা জানি না আমরা কি করতে পারি। তাই বলছে আসলে আমরা যতই বাঁচার চেষ্টা করি, সৃষ্টিকর্তা যতদিন আমাদের বাঁচিয়ে রেখেছেন সেই রকম পর্যন্ত থাকবো। নন্দলাল কবিতা পড়েছো কখনো? নন্দলাল, জি স্যার। এর আগে একটা জি স্যার। কবিতা ছিল, বুঝতে পারছো? সে ওখানে কখনো বাইরে বেরোতে চাইতো না। বাইরে বের হলে গাড়ি নিচে চাপা পড়বে বা কোনো সমস্যা হবে, দেখো এখানে ঘরের মধ্যে থাকতো। এই যে কবিতাটা একটু পড়বা একদিন, কি বলো? আচ্ছা একটু মিউট করো। নন্দবাড়ির হতো না বাহির। হ্যাঁ এই দেখো, শুয়ে শুয়ে এখানে খাইতো, খাটের নিচে নামতো না সে কখনো, বুঝতে পারছো? ভয়ে থাকতো যে কখন আবার কি হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখো। আচ্ছা তুমি মিউট রাখো, তোমার পাখির সাউন্ড আসতেছে। এই যে এই কবিতাটা পড়ে ফেলবা, তাহলে বুঝতে পারবা, একটু খুব মজাদার একটা কবিতা। আচ্ছা, তো যাই হোক, একটু দেখে নিবা, একটু মিউট রাখো। কার ইয়াতে? মারিয়া। স্যার মারিয়া। হ্যাঁ একটু মিউট রাখতে হবে, তোমার ওদিক থেকে সকালের পাখির শব্দ আমরা শুনতে পাচ্ছি। হুম, আচ্ছা। স্যার, হ্যাঁ বলো। মানে ইডিবাসের হচ্ছে মেইন কথা হলো যে ভাগ্যে যা আছে সেটা হবেই, সেটা চেঞ্জ করা যাবে না। হুম হুম হুম। আচ্ছা তারপরে আসি, তাহলে বলছি এখানে পিটি এবং ফিয়ার এই দুটা কিন্তু আমাদের ভিতরে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করার মাধ্যমে এই ইমোশন দুইটার মধ্যে একটা পারগেশন হয়েছে। পারগেশন মানে বুঝো তো? হোয়াট ইজ পারগেশন? পারগেশন কি বলো তো? স্যার দামাদামি করা জানতাম। দমন করা। ঠিকই তো, কি বলে? আমরা অনেক সময় মনে করো কারো খুব কান্না পাচ্ছে, হ্যাঁ, দিয়ে কান্না করার পরে আবার ওই ফিলিংটা চলে যায় না? দেখো যে কিছু কিছু ফিলিং আছে যে কাজগুলো করার পরে শেষ হয়ে যায়। হ্যাঁ, দেখো পারগেশন মানে হচ্ছে পিউরিফিকেশন আর ক্লিনজিং। মানে আমার একটা ফিল হচ্ছিল, তাই তো, বা একটা ফিলিং আছে, যেটাকে আমি ওই ফিলিংটা সৃষ্টি করার মাধ্যমে ফিলিংটা অটোমেটিক কি হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা দিয়ে তারপর একটা লেসন ক্রিয়েট হবে, আমাদের একটা শিক্ষা হবে। হ্যাঁ, আমরা একটা শিক্ষা বোধ করবো ওখান থেকে, বা শিক্ষা লাভ করব। সেইটা। তো এখানেও ঠিক ওই এই দুটা ফিলিং যখন আমাদের ভিতরে সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার পরে ড্রামাটা শেষ হওয়ার সাথে সাথে ওই ফিলিংগুলো আমাদের কাছ থেকে চলে যায়,
কিন্তু ওখানে একটা মানে ওই ফিলিং এর মধ্যে একটা চলে আসে, একটা লেসন আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, এইটাকে মেইনলি বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এখানে এই পর্যন্ত হচ্ছে কিন্তু পুরো ট্র্যাজেডির সংজ্ঞাটা। তাহলে ট্র্যাজেডির সংজ্ঞাটাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? টোটাল 4টা ভাগে ভাগ করেছি, তাই না? প্রথমে হচ্ছে দেখো দ্যাট ইজ ওর সিরিয়াস অ্যাটেনশন কমপ্লিট ইন ইটসেলফ অ্যান্ড অফস অফ অ্যামপ্লিটিউড, এটা একটা। ইন ল্যাঙ্গুয়েজ enriched by a variety of artistic devices appropriate to the several parts of the play, এটা একটা। presented in the form of action not narration, আরেকটা হচ্ছে কি by means of pity and fear bringing about the purgation of such emotions। এই লাইনটা পুরো একদম মুখস্থ করে ফেলতে হবে সবার। সবাই কি ধরতে পেরেছো কথাগুলো? ধরতে পারলে এগিয়ে যাই। তাহলে 4টা স্টেপ আছে, 4টা স্টেপটা তোমাদের কিন্তু একদম মুখস্থ করে ফেলতে। আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করব, সবাই মুখে মুখে বলে ফেলবা। হ্যাঁ, এবার আসি যে ল্যাঙ্গুয়েজ বলতে কি বলতে যাচ্ছেন তিনি। বাই ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ এনরিচড আই রেফার টু ল্যাঙ্গুয়েজ পজেসিং রিদম অ্যান্ড মিউজিক আর সাং। হ্যাঁ, তার মানে ড্রামার ল্যাঙ্গুয়েজ বলতে তিনি মেনলি বোঝাতে যাচ্ছেন রিদম, মিউজিক আর সাং। এইগুলো আমরা দেখলাম যে ভার্সে কিছু বলা হচ্ছে, সাংয়ের মাধ্যমে কিছু বলা হচ্ছে, এগুলো, তাই তো? এখন আসি যে এই যে রিপ্রেজেন্টেশনটা করছি আমরা, এই রিপ্রেজেন্টেশনটা করবে কার মাধ্যমে বলো? একটা কাহিনী, এই যে বাবরের ইয়াটা যে আমরা করব, তাই না? রিপ্রেজেন্টেশনটা করব বাবরের জীবনধারা, তার শাসন প্রক্রিয়া, তার খাওয়া দাওয়ার, এগুলো যে রিপ্রেজেন্ট করব, এগুলো কিসের মাধ্যমে হবে? গরু ছাগল অ্যাক্টরের মাধ্যমে। হ্যাঁ, এগুলো হবে কার মাধ্যমে? বাই মেন। দেখো বলছে কি সিন্স, বলছে নাও সিন্স দ্য রিপ্রেজেন্টেশন ইজ ক্যারিড আউট বাই মেন পারফর্মিং দ্য অ্যাকশনস ইট ফলোস ইন দ্য ফার্স্ট প্লেস। অতএব যেহেতু এগুলো মানুষ উপস্থাপন করবে, তাই না, মানুষ পারফর্ম করবে, সুতরাং এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো স্পেকটেকল ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ আ ট্র্যাজেডি। স্পেকটেকল মানে কি? স্পেকটেকল মানে জানো তো? দৃষ্টিভঙ্গি, প্রতিবন্ধকতা। দৃশ্য, তাই তো? হ্যাঁ, দৃশ্যপট মানে একটা দৃশ্যপট থাকবে না ওখানে স্টেজে। তুমি যখন মরিয়ার যে রান্নাঘর তৈরি করতেছো, তখন রান্নাঘর স্টেজটা তুমি কিভাবে সাজাবা বলো? ওখানে রান্না করার কিছু কিছু সরঞ্জাম দিয়ে। হ্যাঁ, ওই যে যা যা বলা হয়েছে না, যে একটা জি স্যার। রান্নার চুলা আছে, তাই তো? নেট। তারপর হচ্ছে ওখানে একটা পাশে একটা নেট ঝুলানো। হ্যাঁ, তারপর হচ্ছে বোর্ড বোর্ড টোর্ড আছে, তাই না? ওই যেভাবে আছে তোমাকে কি করতে হবে? এটাকে একটা ডিসপ্লে করাতে হবে, একটা শো করতে হবে। দেখো ভিজুয়ালি স্ট্রাইকিং পারফরমেন্স অর ডিসপ্লে। তাহলে কি স্পেকটেকল মানেই হচ্ছে ডিসপ্লে। এখন সবসময় কি ডিসপ্লে করা যায়? এখন তুমি মনে করো ঢাকার একটা অভিনয় করতেছো, তুমি ঢাকাতে আছো, তো ঢাকার এই যে তুমি কি এখন বাড়ি গাড়ি তৈরি করতে পারবা স্টেজের উপরে? না স্যার, ওটা তো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কথাবার্তার মাধ্যমে বোঝাতে হবে। এমন ভাবে কথা বলবে, তাই তো? এমন ভাবে কথা বলবে অ্যাক্টর, মনে হবে যেন সে আসলে ঢাকাতে আছে। ঠিক আছে, চারিদিকে শব্দ, কি বড় বড় বিল্ডিং, কি গরম, হ্যাঁ, গাড়ির হর্নে আমার কানটা ফেটে যাচ্ছে। এরকম ভাবে হাঁটতেছে, স্টেজে হাঁটতেছে আর বলতেছে এই নাকি ঢাকা শহর, হায় হায় হায়, এখানে কেউ থাকে? চারিদিকে গন্ধ, হ্যাঁ, ডাস্টবিন, হ্যাঁ, ওপেন ম্যানহোল, হ্যাঁ, এই কি জঘন্য শহর। এটা বর্ণনা করা মানে কি তোমার ভিতরে একটা ঢাকা শহরের চিত্র তৈরি হয়ে যাবে, তাই না? আবার ধরো তুমি ইয়া করছো যে পর্বতে রেখে আসা, পাহাড়ে রেখে আসা এই জায়গাগুলো, হ্যাঁ, তারপরে মেসেঞ্জার যে ইয়াটা দিল, এগুলো হয়তো বা মুখে বলা হয়েছে, এগুলো তো আর ক্রিয়েট করা হয়নি, তাই না, স্টেজে। তাহলে আমাকে কি করতে, স্পিচ বা হচ্ছে আমার কথার মাধ্যমে, ডায়লগের মধ্য দিয়ে আমাদের স্পেকটেকলটা সৃষ্টি হয়ে যাবে। তাহলে কিছু স্পেকটেকল একদম আমি ভিজুয়ালি করতে পারি, কিছু হচ্ছে আমি ওয়ার্ডের মাধ্যমে, ডায়লগের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তাহলে ফার্স্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্পেকটেকল। হ্যাঁ, অন্যদিকে সেকেন্ডলি দেয়ার মাস্ট বি সাং অ্যান্ড ডিকশন। এবং একটা ট্র্যাজেডিতে অবশ্যই রিপ্রেজেন্টেশনের স্বার্থে সেখানে সাং এবং ডিকশন থাকতে হবে। ডিকশন মানে কি? শব্দ চয়ন। হ্যাঁ, ওয়ার্ড চয়েস। দেখো বলছে বাই ডিকশন বলতে কি বলতে, দেখো বাই ডিকশন আই মিন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভার্সেস। হ্যাঁ, মানে একটা ভার্স যখন আমি লিখবো, সেখানে কি ধরনের ওয়ার্ড নিয়ে আসবো, তাই তো? কি ধরনের ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করব। অন্যদিকে বলতেছে ডিকশন বলতে, সং বলতে কি বোঝানো হচ্ছে? সং ইজ এ টার্ম হুজ সেন্স ইজ অবভিয়াস টু এভরিওয়ান। সং কি জিনিস তা আমরা সবাই জানি। অতএব মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন হচ্ছে দুইটা, তাই তো? একটা হচ্ছে সাং এবং ডিকশন, এই দুটো হচ্ছে মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন। আর ওদিকে তো স্পেকটেকল আছেই, তাই না? তাহলে এগুলোর মাধ্যমে কি করছি আমরা? পুরো ড্রামাটাকে স্টেজে উপস্থাপন করছি। এগুলো একটু মনে করো। তাহলে
আমরা পেলাম স্পেকটাকেল, আমরা পেলাম হচ্ছে সং অ্যান্ড ডিকশন, তাই তো? এরপর বলা হচ্ছে ইন ট্র্যাজেডি ইট ইজ অ্যাকশন দ্যাট ইজ ইমিটেটেড। আসলে কি ইমিটেট করা হয়? এখানে তো অ্যাকশন ইমিটেট করা হয় না, যে ক্যারেক্টারের আমি অ্যাকশনটাকে তুলে ধরবো সেটাকে আমি ইমিটেট করব। বাবরের কথাবার্তা, চালচলন, এগুলো ইমিটেট করব, তাই না? এখন বাবরের কথাবার্তা কি একজন ভিক্ষুকের মতো হবে বলো তো? না স্যার, না রাজার স্যার, মতো। এখন মতো মনে করো তুমি হবে। বাবরের পোশাক পরিয়ে দিয়ে এখন ওই ভিক্ষুকের মতো করে কথা বলাচ্ছ, তাহলে তো হবে না। তার মানে সে তার বডি ফিগার, তার ড্রেস আপ, তার খাওয়া দাওয়া, তার চালচলনের মধ্যে একটা রাজকীয় ভাগ থাকবে, নাই? এই কারণ সে একজন বাদশাহ, রাজা, তাই না? তো সেই হিসাবে বলা হচ্ছে এখানে ট্র্যাজেডিতে মেইনলি অ্যাকশনকে ইমিটেট করা হয়, এবং এই অ্যাকশনগুলো রিপ্রেজেন্ট করা হয় কিসের মাধ্যমে? দিস অ্যাকশন ইজ ব্রট আপ বাই এজেন্টস, ওই যে এজেন্ট বললাম, তাই না? যে অ্যাক্টরেরা, কিছু মানুষের দ্বারা, হু নেসেসারিলি ডিসপ্লে সার্টেন ডিস্টিংটিভ কোয়ালিটিস বোথ অফ ক্যারেক্টার অ্যান্ড অফ থট। তাহলে যে এজেন্টরা করবে কি, এখানে কিছু সার্টেন কোয়ালিটি আছে, তাই তো? সেগুলো ক্যারেক্টার বা থট উভয়ের। ওই যে বললাম যে তোমাকে দেওয়া হয়েছে বাবরের চরিত্র আর তুমি অভিনয় করতেছো এখন ফকিরের, তাহলে তো হবে না। তাহলে তোমাকে ক্যারেক্টারের কিছু ডিস্টিংটিভ কোয়ালিটি আছে, যে বাবর কেমন, তার হাঁটন চলন কেমন, তার ড্রেস আপ কেমন, তার খাওয়া দাওয়া কেমন, এবং তিনি কি ধরনের চিন্তা করেন, সেরকম চিন্তা তো তাহলে শাকিব খানকেও করতে হবে নাকি? এখন শাকিব খান যদি বাংলাদেশের নায়কের মতো করে অভিনয় করে ওই বাবরে, তাহলে কি হবে? ইয়ালি বলে যদি মারামারি করে, না হ্যাঁ, স্যার, ভিলেনদের সাথে মারামারি তার বাবরের করলে হবে না। বাবরের আলাদা সেনাপতি আছে, তারা কে যুদ্ধ করবে? হ্যাঁ, তো এখন নায়ক ভাবতেছে আমি আজকে যুদ্ধ করে ফেলবো, কোনো সমস্যা না, তাহলে তো হবে না, তাহলে তো মিললো না, যে বাবর কি জিনিস আর আমাদের শাকিব খান কি জিনিস, মিলবে না। তাই বলতেছে এজেন্ট যাদেরকে নিয়োগ করা হবে, যারা অ্যাক্টর হবে, তারা অবশ্যই যে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হবে সেই ক্যারেক্টারের এবং তার সেই ক্যারেক্টারের থটের বিশেষ কোয়ালিটি যেন তারা রিপ্রেজেন্ট করতে পারে। তাই বলছে অ্যাকর্ডিং টু হুইচ উই অলসো ডিফাইন দ্য নেচার অফ দ্য অ্যাকশন, আর যার মাধ্যম দিয়েই আমরা মোটামুটি অ্যাকশনের নেচারটাকে ডিফাইন করতে পারবো। অতএব থট এবং ক্যারেক্টার, এই দুটাও কি ট্র্যাজেডির কি গুরুত্বপূর্ণ উপাদান নেই? যে আমরা যে এখন ইডিপাসের ক্যারেক্টারটা অভিনয় করবো মনে করো, তাই তো? তাহলে অভিনয় করার জন্য মনে করো যদি কলেজেই তোমরা কাউকে সিলেক্ট করো, তাহলে তোমরা কোন মানুষকে সিলেক্ট করবা? চিকন ছোট খাটেরও মানুষকে ক্যারেক্টার করবা ইডিপাসের? বলো তো। না না স্যার, না স্যার, এরকম কোন অ্যাক্টর তো আমরা নিব না। তাহলে সে হবে কি একটু লম্বা চওড়া, হ্যাঁ, শক্তিশালী হবে, এবং কথাবার্তা যেন রাজার মতো করে বলতে পারে। এখন যদি কারো গলা হয় মনে করো মৃদু গলা, মানে স্বরটা খুব একটা গম্ভীর না, চিকন গলা, তাহলে তাকে দিয়ে কি ইডিপাসের চরিত্র হবে বলো তো? না না স্যার, স্যার, হবে না। তাহলে আমাকে সেইভাবে সিলেক্ট করতে হবে, তাই না? তাই বলছে যাতে ক্যারেক্টারের থট এবং অ্যাকশনকে রিপ্রেজেন্ট করতে পারে এমন কোনো মানুষকেই আমার এই অভিনয়ের দায়িত্বটা দিতে হবে। কারণ কি, থট অ্যান্ড ক্যারেক্টার আর দেন দ্য টু ন্যাচারাল কজেস অফ অ্যাকশন। কারণ এগুলোর মাধ্যম দিয়ে অটোমেটিক অ্যাকশনটা হয়ে যাবে। কারণ যখন তুমি ইডিপাসের চরিত্রটা বহন করবে, তখন তোমাকে মনে মনে ইডিপাস হয়ে নিতে হবে যে আমি ইডিপাস, আমাকে ধরেই নিতে হবে যে আমি এখন ইডিপাস, এবং এর মাধ্যমে আমাকে চরিত্রটা উপস্থাপন করতে হবে। অ্যান্ড ইট ইজ অন দেম দ্যাট অল মেন ডিপেন্ড ফর সাকসেস অ্যান্ড ফেইলার। অতএব একজন মানুষ কতখানি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে, সেটার সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে সে কতটুকু ধারণ করতে পারতেছে। ইডিপাসের চরিত্রটা যে অভিনয় করবে সে কতটুকু ইডিপাসকে ধারণ করতে পারতেছে, তাই তো? তার থটটাকে সে তুলে ধরতে পারতেছে। সে যদি পারে তাহলেই সেই লোক এই ক্যারেক্টারটা সাফল্যের সহিত, হ্যাঁ, উপস্থাপন করতে, রিপ্রেজেন্ট করতে পারবে, তাই না? তাই এই ব্যাপারগুলো আসলো। তাহলে আমরা এখানে বেশ কিছু উপাদান পেলাম, কিন্তু স্পেকটেকল পাচ্ছি, তারপর ডিকশন পাচ্ছি, সং পাচ্ছি, থট পাচ্ছি, ক্যারেক্টার পাচ্ছি, তাই না? এগুলো কি বলছে? দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাকশন ইজ দ্য প্লট অফ দ্য ট্র্যাজেডি। অতএব আমরা যে অ্যাকশনগুলোকে রিপ্রেজেন্ট করছি, এই অ্যাকশনগুলোর ব্যাপারটাকে আমরা বলছি হচ্ছে ট্র্যাজেডির প্লট। তাহলে প্লটটা কি? মূল কথা হলো, প্লটটা হলো দেখো, ফর দ্য অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্টস। এই জায়গাটা একটু খেয়াল করো। দ্য অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্টস ইজ হোয়াট আই মিন বাই প্লট। ঠিক আছে? তার মানে একটার পর একটা ঘটনা যে আমি নিয়ে আসছি ধারাবাহিকভাবে, এটার যে অ্যারেঞ্জমেন্টটা, সেটাই হচ্ছে প্লট। এখন অ্যারেঞ্জমেন্ট যদি ঠিক না হয় তাহলে তো এলোমেলো লাগবে না, যে কোনটার পর কি আসছে আমরা বুঝবো না। তার জন্য একজন ড্রামাটিস্টকে কি করতে হয়? আমার ড্রামার পুরো ইনসিডেন্টগুলোকে একটা ধারাবাহিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে নিয়ে আসতে হয়, যাতে যারা দর্শক থাকবে, অডিয়েন্স থাকবে, তারা যেন ড্রামাটা দেখে বুঝতে পারে যে আসলে কিসের পর কি কাহিনী হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা একটা
বোধগম্যতা অর্জন করতে পারে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কাহিনীটা দেখলাম। তাহলে আমরা প্লট নামে আর একটা শব্দ পেলাম। তাহলে এ পর্যন্ত কয়টা শব্দ পেলাম বলো তো ট্র্যাজেডির সাথে রিলেটেড? বলো কেউ একজন। বলতে পারবা? স্যার স্পেকটেকল, সং, ডিকশন, প্লট, প্লট। ক্যারেক্টার, থট, তাই তো? প্লট, ক্যারেক্টার, প্লট হচ্ছে ক্যারেক্টার হচ্ছে থট হচ্ছে, এগুলো সবই কি এক একটা যাকে এখানে বলা হবে সেইগুলো পার্ট। হ্যাঁ, বলছে ক্যারেক্টার অন দ্য আদার হ্যান্ড ইজ দ্যাট হুইচ এনেবলস আস টু ডিফাইন দ্য নেচার অফ দ্য পার্টিসিপেন্টস। হ্যাঁ, মানে পার্টিসিপেন্টস মানে কি যে উপস্থাপন করতেছে বা যে অ্যাক্টর, এই ক্যারেক্টারের মাধ্যম দিয়ে আমরা তাকে ডিফাইন করতে পারবো যে আসলে সে ভালোভাবে মানে অভিনয় করতে পেরেছে কিনা। থট কামস আউট ইন হোয়াট দে সে হোয়েন দে আর প্রুভিং আ পয়েন্ট আর এক্সপ্রেসিং অ্যান অপিনিয়ন। আর থট হচ্ছে, তাহলে ক্যারেক্টার হলো অ্যাক্টর যা কিছু করবে সেটাই হবে ক্যারেক্টার। আর থট হচ্ছে কি ওই ব্যক্তি অভিনয় করার সময় ইডিপাসের থটগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছে, সেই ইডিপাস হতে পেরেছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করবে। সুতরাং একটা ট্র্যাজেডি উপস্থাপন করতে হলে যেগুলো লাগে সেগুলো দেখো। নেসেসারিলি দেন এভরি ট্র্যাজেডি হ্যাজ 6 কনস্টিটিউয়েন্ট। কয়টা পার্ট আছে ট্র্যাজেডির? 6টা পার্ট। কি কি সেগুলো? হুইচ উইল ডিটারমাইন ইটস কোয়ালিটি, দেয়ার প্লট, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপরে কি ডিকশন, থট, স্পেকটেকল এন্ড সং। থট, স্পেকটেকল এন্ড সং, এইগুলো হচ্ছে আমাদের এই যে প্লট, ক্যারেক্টার, স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ডিকশন, থট, স্পেকটেকল এন্ড সং। হয়তো বা তোমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। বাকিরা সবাই দেখতে পাচ্ছ তো নাকি? জি জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি একবার লিভ নিয়ে আবার যুক্ত হও, তোমার নেটওয়ার্কে হয়তো ওটা সাপোর্ট করতেছে না। আচ্ছা, তাহলে এখানে আমরা 6টা উপাদান পেলাম। এই 6টা উপাদানকে সুন্দর করে খেয়াল করো, একবার সবাই দেখে নাও। প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটেকল এন্ড সং। একটু পরে আমি ধরবো, দেখি কে কে বলতে পারে। আচ্ছা, তাহলে আমি আর এগুলো পড়তে যাচ্ছি না। মোটামুটি আচ্ছা, এইখানে এবার আমরা আসি। সেটা বলছে দেখো, বলছে অ্যানাদার স্যার পয়েন্ট। কত পেজ? ওই পরের পেজেই, পরের পেজেই দেখো, মাঝখানের দিকে 38 এর পরের পেজেই। তোমরা যেগুলো একটু দেখে রাখবে, একটু পড়ে নিবা, আমি জাস্ট আগে যাচ্ছি। হ্যাঁ, বলছে দেন দাস দ্য ইনসিডেন্টস অ্যান্ড দ্য প্লটস আর দ্য এন্ড এইমড অ্যাট ট্র্যাজেডি, ট্র্যাজেডি। হ্যাঁ, এবং দ্য এন্ড ইজ এভরিথিং এখানে। এবং ট্র্যাজেডি কুড, দেখো বলছে দেয়ার কুড নট বি আ ট্র্যাজেডি উইদাউট অ্যাকশন, বাট দেয়ার কুড বি উইদাউট ক্যারেক্টার। এগুলো এখন বোঝার দরকার নেই। এখানে আমরা দেখো অ্যানাদার পয়েন্ট টু নোট ইজ দ্যাট দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট মিনস বাই হুইচ ট্র্যাজেডি প্লেজ অন আওয়ার ফিলিংস, আমাদের ফিলিং এর উপরে গুরুত্বপূর্ণ যেটা ইফেক্ট ফেলে সেটা হচ্ছে কি রিভার্সাল অ্যান্ড রিকগনিশন। এটা হচ্ছে আর বোথ কনস্টিটিউয়েন্টস অফ দ্য প্লট, প্লটের কনস্টিটিউয়েন্ট এগুলো। এখন রিভার্সাল কি আর রিকগনিশন কি সেটা হলো ব্যাপার। আমরা যে ইডিপাস পড়েছি না, রিভার্সালটা কি আমরা একটু দেখে আসি, দাঁড়াও ওখান থেকে একটু ঘুরে আসছি। ইউনিটি অফ প্লট, পোয়েটিক ট্রুথ, এই যেখানে দেখো চ্যাপ্টার 11-এ যাও, দেখি তোমরা সবাই চ্যাপ্টার 11-এ যাও। রিভার্সাল, ডিসকভারি এবং ক্যালামিটি। গেছো সবাই? জি স্যার। জি স্যার। দেখো রিভার্সাল কি জিনিস, অ্যাজ হ্যাজ অলরেডি বিন নোটেড। রিভার্স মানে কি পুরো চেঞ্জ হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। দেখো আর রিভার্সাল ইজ আ চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অফ অ্যাফেয়ার্স টু ইটস অপোজিট। মানে আমরা দেখলাম এটাকে ড্রামাটিক আইরনি বলা হয় ব্যাপকভাবে, যে একজন যা বলতে চেয়েছে ঘুরে তার উল্টা হয়ে গেছে, তাই না?
ঘুরে তার উল্টা হয়ে গেছে। এখন জোকাসটা জানতো যে ইডিপাস হচ্ছে কোরিন্থের প্রিন্স, তাই তো, পলিবাসের ছেলে। তাই সে বলছে কি যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ লায়াসের মৃত্যু হওয়ার কথা ছিল তার ছেলের হাতে, কিন্তু তার ছেলের হাতে হয়নি, হয়েছে কার হাতে? কিছু ডাকাতের হাতে, নাকি? এবং এই ডাকাতেরা তাকে হত্যা করেছিল কোন জায়গায়? যেখানে 3 রোডস মেট, নাকি? 3টা রোড যেখানে মিট করেছে সেখানে তার মৃত্যু হয়েছে। অতএব তুমি হত্যা করনি, অতএব তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এইটা বলে তিনি তো তাকে একটু সান্ত্বনা দিতে চেয়েছিলেন, কিন্তু সান্ত্বনা কি হলো শেষে, না পুরো উল্টা হয়ে গেল? বলো তো। উল্টা। উল্টা ঘটনা ঘটে গেল, যে তখন তো ইডিপাস বুঝতে হলো, হ্যাঁ 3 রোড মিটস, এটা তো আমি একটা মানুষকে হত্যা করেছিলাম এখানে, তাহলে তো এটা ঘটনা ঘটে গেল। তাই বলছে দেখো, রিভার্সাল ইজ আ চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অফ অ্যাফেয়ার্স টু অপোজিট। তাই বলছে দেখো এখানে কি বলছে, ইন ইডিপাস, হ্যাঁ, ফর এক্সাম্পল দ্য মেসেঞ্জার হু কেম টু চিয়ার ইডিপাস, হ্যাঁ, মেসেঞ্জার এসেছিল ইডিপাসকে খুশি করার জন্য যে পলিবাস মারা গেছে, এই কথা সংবাদ দিয়ে সে ভেবেছিল কি যে ইডিপাসকে সে খুশি করবে, অথবা সে এটাও বলতে চেয়েছিল যে ইডিপাস যখন বলতেছে না আমার বাবা মারা গেছে কিন্তু মা তো এখনো বেঁচে আছে, তো মেসেঞ্জার তো আরো খুশিতে কত কত, সে ভাবলো আপনার মা বেঁচে আছে তাই কি হয়েছে, এ তো আপনার মাই না। এই কথা বলে সে কি কি করলো বলো, দেখো বলছেন রিলিভ হিম অফ হিজ ফিয়ার অ্যাবাউট হিজ মাদার, সে তার মা সম্পর্কে যে ভয় পাচ্ছিল সেই ভয়টাকে দূর করার জন্য এই কথাগুলো বললো। কিন্তু এই ভয় দূর করতে গিয়ে আসলে কি ভয় দূর হলো, না আরো ভয় ঢুকে গেল? সব ফাঁস হয়ে গেল। হ্যাঁ, তাই বলছে ডিড দ্য ভেরি অপোজিট বাই রিভিলিং টু হিম হু হি ওয়াজ, হ্যাঁ, সে আসলে কে সেটাই বরং প্রকাশ পেয়ে গেল। তাহলে এটা হলো কি রিভার্সাল। রিভার্সাল বুঝতে পেরেছো তাহলে কি জিনিস? কথা বলতে গিয়ে কোনো ঘটনা ঘটাতে গিয়ে যা আমি চেয়েছিলাম ঘটাতে তার উল্টা ঘটনা ঘটে যাওয়া, এটা হচ্ছে রিভার্সাল। এবার হচ্ছে ডিসকভারি, এগুলো কিন্তু আনতে হবে, ঠিক আছে, এই কথাগুলো আসতে পারে তোমাদের। তবে ডিসকভারি কি? ডিসকভারি মানে হলো কি আমার অজানা কোনো কিছুকে জানা, তাই না? এটা হচ্ছে ডিসকভারি। তার মানে ইডিপাস যখন অভিশাপ দিল, তাই না, অভিশাপ দিল না ব্যাপকভাবে, যারা এই খুনি তাকে যথেষ্ট অভিশাপ দিল, কিন্তু এবং সে চাচ্ছে যে খুনিকে খুঁজেই বার করবে, খুনিকে খুঁজে বার করবে, কিন্তু সে অবশ্যই খুনিকে খুঁজে বার করলো, কিন্তু এই খুনিটা কে হলো শেষ পর্যন্ত? সে নিজেই। তাহলে এটা হচ্ছে ডিসকভারি, তাই না, যে আমি জানতাম না কিন্তু আমি শেষে জেনে গেলাম। তাহলে দেখো ডিসকভারি ইজ আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ and it leads either to love or to hatred between persons designed for good or ill fortune। অতএব এমন একটা ডিসকভারি হবে যে ডিসকভারির কারণে হয় ভালোবাসা বেড়ে যাবে আর নয় ঘৃণা বেড়ে যাবে, তাই তো, বর্তমান অবস্থা থাকবে না, হয় তার ভাগ্য ভালো হবে আর নয় খারাপ হবে। বলছে দ্য মোস্ট ইফেক্টিভ ফর্ম অফ ডিসকভারি ইজ হুইচ ইজ অ্যাকম্পানিড বাই রিভার্সাল লাইক দ্য ওয়ান ইন এডিপাস। হ্যাঁ, এডিপাসেই সবচেয়ে ভালো ধরনের একটা ডিসকভারি হয়েছে, যে সে শেষ পর্যন্ত বুঝতে পারলো যে সেই হচ্ছে আসলে তার বাবার খুনি, নাকি? এটা হচ্ছে এক ধরনের ডিসকভারি। এবার ক্যালামিটি কি? এই ডিসকভারির কারণে হবে কি একটা ক্যালামিটি হবে, নাকি? ক্যালামিটি মানে হচ্ছে কি একটা ক্ষতি, ধ্বংস। তাহলে সে কি করলো, তার একটা ক্ষতি হলো না শেষে এই ডিসকভারির কারণে? কি করলো? জোকাসটা সুইসাইড করলো, আত্মহত্যা করলো, আর ইডিপাস তার চোখ অন্ধ করে দিল। এই যে ব্যাপারটা একটা বিপর্যয় নাম আসলো, হ্যাঁ, তাহলে একটা দুর্ঘটনা ঘটে বসলো, একটা ক্ষতি। তাই বলছে দেখো টু এলিমেন্টস অফ প্লট দেন রিভার্সাল এন্ড ডিসকভারি টার্ন আপন সাচ ইনসিডেন্ট এট দিস, এরকম কিছু ইনসিডেন্ট হবে। আর থার্ড ইজ সাফারিং অর ক্যালামিটি, তাহলে থার্ডটা আসতে হচ্ছে ক্যালামিটি বা দুর্যোগ। আর এই তিনটা জিনিসই বলছে কি অফ দিস থ্রি রিভার্সাল ডিসকভারি হ্যাভ অলরেডি বিন ডিফাইন্ড। ক্যালামিটি ইজ অ্যান অ্যাকশন অফ আ ডিস্ট্রাকটিভ আর পেইনফুল নেচার। তাহলে ক্যালামিটি মানে হলো একটা ডিস্ট্রাকটিভ আর পেইনফুল নেচারের কোনো অ্যাকশন, such as death openly represented অথবা excessive suffering or wounding or the like, এগুলো হচ্ছে তোমার ক্যালামিটি। তাহলে এইগুলো অবশ্যই কি থাকতে হবে, একটা ট্র্যাজেডিতে থাকতে হবে। তাহলে ট্র্যাজেডিতে ডেথ ওপেনলি রিপ্রেজেন্টেড মানে ওপেনলি রিপ্রেজেন্টেড কেন বলতো? মানে ওপেনলি মানে কি স্টেজে উপস্থাপন করা হচ্ছে। ডেথকে আমরা দুই ভাবে উপস্থাপন করতে পারি, যেমন রাইডার্স টু দ্য সিতে আমরা দেখলাম কি মৃত্যুটা কি স্টেজে দেখানো হয়েছে? না স্যার, ইডিপাসে তো দেখানো হয়নি। হ্যাঁ, দেখানো হয়নি। এমনও হতে পারে যে ওপেনলি রিপ্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু সেটাকে কি সে ওপেনলি রিপ্রেজেন্ট করা হোক আর না হোক, মৃত্যুটা ঘটেছে, তাই না, শেষের দিকে।
জি স্যার, অনেক ক্ষেত্রে এটাও একটা যুদ্ধ পয়েন্ট। দেখানো হয়। তুমি যদি এখন অন্য ড্রামা দেখো, সেখানে দেখা যায় যুদ্ধ করতে করতে একজন আরেকজনকে স্টেজে খুন করে দিল। হ্যাঁ, এরকম বিষয় থাকতে পারে। এক্সেসিভ সাফারিং, যেটা হচ্ছে ব্লাইন্ডনেস, তাই তো? ইরিপাসের ক্ষেত্রে, মরিয়ার ক্ষেত্রে কি দাঁড়ালো, যে একদম বার্টলি, তাই তো, ছেলেও মারা গেল। তারপর হচ্ছে অন্ডিং, অন্ডিং মানে ব্লাইন্ডনেস করেছে, তাই তো, ব্লাইন্ডনেস হয়েছে। তা এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কি ক্যালামিটি। তাহলে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। রিভার্সালই হচ্ছে ডিসকভারির মাধ্যমে, তাই না? ডিসকভারির মাধ্যমেই কিন্তু রিভার্সাল হয়ে গেল, এবং সেই ডিসকভারি পরবর্তী কি হলো, এখন ঠিক বর্তমান সিচুয়েশনে আর থাকবে না, কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে বা ভালো ঘটনা ঘটতে পারে। তবে ট্র্যাজেডির ক্ষেত্রে কি ভালো ঘটনা ঘটবে না দুর্ঘটনা ঘটবে? না, দুর্ঘটনা। দুর্ঘটনায় ঘটবে, তাই না? ক্যালামিটি ঘটবে, একটা খারাপ কিছু ঘটবে। আর যদি ভালো কিছুই ঘটে তাহলে তো সেটা কমেডি হয়ে গেল, তাই না? কারণ কমেডি তো যেখানে দুঃখদায়ক ঘটনা না, আনন্দদায়ক ঘটনা দিয়ে শেষ হবে। হ্যাঁ, তো দেখো এখানে কিছু নামে পরিচিত। দেখো, রিভার্সাল গ্রিক ওয়ার্ড হচ্ছে পেরিপেইচিয়া, ডিসকভারি হচ্ছে অ্যানাগনোরিসিস এই নামে পরিচিত, আর ক্যালামিটি। এই তিনটা জিনিস আমাদের ট্র্যাজেডিতে থাকতে হবে। তাহলে আমরা আশা করি এই তিনটা জিনিস বুঝতে পেরেছো, বুঝা গেল? এগুলো আছে কিনা আমাদের ট্র্যাজেডিতে, জি স্যার। এগুলো জি বলতে স্যার। পারতে হবে। আচ্ছা, তারপর আমরা ছিলাম কোথায়? স্যার 40 পেজে another point. হ্যাঁ, এই যে another point is to note that the two most important means by which tragedy plays on our feeling, that is reversal and recognition, are both constituent of the plot. A further proof is that beginners can অষ্টবান্ত দরকার নাই। আর প্লটটাকে বলা হচ্ছে কি, দ্য প্লট দেন ইজ দ্য ফার্স্ট এসেনশিয়াল অফ ট্র্যাজেডি, ইটস লাইফ ব্লাড। তাহলে প্লটটা হচ্ছে ট্র্যাজেডির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেকেন্ড হচ্ছে কি ক্যারেক্টার, ক্যারেক্টার টেক দ্য সেকেন্ড প্লেস। তার মানে 6টা উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা বলো? প্লট, তাই তো? প্লট। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যারেক্টার। Character. হ্যাঁ, কারণ কি? আর থার্ড হচ্ছে কি, দেখো আমি এগুলো পড়বো না কারণ একই কথা বারবার আছে। এবং দ্য থার্ড প্রপার্টি অফ ট্র্যাজেডি ইজ থট। থার্ড হচ্ছে থট। তাহলে প্রথম হচ্ছে প্লট, মানে ঘটনা প্লট, ক্যারেক্টার, থট। ক্যারেক্টার, তারপরে থট। ঠিক আছে তো? তারপরে বাকি যে তিনটা আছে সেগুলো, নাকি? বাকি তিনটা কি কি আছে? এই যে দেখো, ফোর্থ কামস দ্য ডিকশন অফ দ্য স্পিসিস। ফোর্থ হলো কি? ডিকশন। ডিকশন। আর ডিকশন মানে তো ওয়ার্ড চয়েস, সেটা আমরা জানছি, দ্য এক্সপ্রেসিভ ইউজ অফ ওয়ার্ডস। আর বাকি থাকলো কয়টা? Of the remaining elements, the music is the most important of the pleasurable addition to the play, and spectacle or stage effect is an attraction of course. তাহলে মিউজিকটা হচ্ছে কি একটা প্লেজারেবল এডিশন প্লেতে, যাতে একদম মানে বোরিং না লাগে দর্শকদের, তাই তো? এটা যেন তারা। আর স্টেজ ইফেক্ট হচ্ছে কি, দেখো স্পেকটাকল আর স্টেজ ইফেক্ট, আমরা কোন জায়গায় আছি। তো এইভাবে 6টা উপাদানকে আমরা যদি গুরুত্বের ক্রমে সাজাই, তাহলে প্রথম হচ্ছে প্লট, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপর হচ্ছে থট, তারপর ডিকশন, তারপরে কি মিউজিক, তারপর হচ্ছে স্পেকটাকল, তাই তো? 6টা কি মুখস্থ হয়েছে সবার? বলতে পারবা? জি স্যার। আচ্ছা, তোমরা একটু মেসেজে লিখে দাও দেখি, ক্রমান্বয়ে সাজায় লিখবা। এখানে মেসেজে লেখো সবাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে লেখো এই জায়গায়, আমি দেখি। এখানে সবাই লিখে জমা দাও। আর কয়জন আছে ক্লাসে আজকে? 44 জন, মানে 42 জন। কমেন্টে লিখবো। হুম, এই যে মেসেজে, হ্যাঁ এই যে সবাই লিখতেছে, দেখো এখানে। ডিকশন আগে না থট আগে? স্যার থট থট আগে। আগে স্যার। থট আগে, কিন্তু জীবন, হ্যাঁ তুমি ডিকশনটাকে আগে দিয়েছো, স্পেকটাকলটাকে আগে দিয়েছো, সংটাকে পরে দিয়েছো।
আচ্ছা 6টা হয়েছে, কিন্তু সিরিয়ালে দিতে বলেছিলাম। আচ্ছা, অধিকাংশই ভালো লিখেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ওকে, তুমি লিখে দাও, আমি তখন এবার চলে যাই হচ্ছে স্কোপ অফ দ্য প্লট। একটা প্লটের ওই যে বললাম না, স্কোপ মানে কি? স্কোপ মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট লেন্থ থাকবে, তাই না? আমরা সংজ্ঞাতে পেয়েছিলাম, সেই লেন্থটাকে এখানে বর্ণনা করা হবে। দেখো বলছে নাও দিস ডিস, এগুলোর দরকার নেই। এখন আমি যাচ্ছি কোথায়, দেখো বলছে I have already laid down that tragedy is the representation of an action that is complete and whole and of some certain amplitude, তাই না? তাহলে একটা ট্র্যাজেডি অবশ্যই কমপ্লিট হতে হবে এবং হোল হতে হবে এবং সার্টেন অ্যামপ্লিটিউড থাকবে। এটা বলতে আসলে কি বলতে যাচ্ছে সেটা একটু দেখো, যে নাও আ হোল ইজ দ্যাট, একটা সম্পূর্ণ বলতে আমরা বুঝি হুইচ হ্যাজ আ বিগিনিং, আ মিডিল অ্যান্ড অ্যান এন্ড, নাকি? তাহলে যার কি থাকবে, শুরু থাকবে, তার একটা মিডিল থাকবে এবং একটা এন্ড থাকবে, মানে হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে, কনক্লুশন থাকবে এবং মাঝখানে মিডিল মানে বডি থাকবে। এই তিনটা যদি না থাকে তাহলে তাকে কি সম্পূর্ণ বলতে পারবো আমরা? কোনো কিছু কমপ্লিট হবে নো স্যার। না স্যার। তাহলে ট্র্যাজেডিরও কি থাকবে? যেমন আমরা ইডিপাসে পড়েছি, কি কি ছিল? প্রলগ ছিল নাকি, শুরু, জি স্যার। আর শেষে কি ছিল? এক্সোডাস। এক্সোডাস, তাই তো? আর মাঝখানে আমাদের বিভিন্ন এপিসোড, স্টেসিমন, এগুলো মিলে আমাদের একটা নির্দিষ্ট লেন্থে কিন্তু ড্রামাটা দেওয়া হয়েছে। তাই বলছে বিগিনিং ইজ দ্যাট হুইচ ডাজ নট নেসেসারিলি কাম আফটার সামথিং। বিগিনিং মানে সেটাই যেটার আগে কিছু আসে না, মানে যে কারো পরে আসে না, মানে ওটাই প্রথম। আর এন্ড মানে কি? যার পরে আর কিছু আসে না, তাই না? অ্যান এন্ড অন দ্য কন্ট্রারি ইজ দ্যাট হুইচ ন্যাচারালি ফলোজ সামথিং এলস আইদার অ্যাজ আ নেসেসারি অর অ্যাজ আ ইউজুয়াল কনসিকুয়েন্স অ্যান্ড ইজ নট ফলোড ইটসেলফ বাই এনিথিং। মানে এরপরে আর কিছু আসে না। আর মিডিল মানে তার আগে কিছু আসে, তার আগে আসে কি? বিগিনিং, আর শেষে আছে এন্ড। অতএব বলছে দাস ওয়েল কনস্ট্রাক্টেড প্লটস মাস্ট নাইদার বিগিন অর নর এন্ড ইন আ হ্যাফাজার্ড ওয়ে, মানে এলোমেলো ভাবে শুরু বা শেষ করলে হবে না, বাট মাস্ট কনফর্ম টু দ্য প্যাটার্ন আই হ্যাভ ডিসক্রাইবিং। ঠিক একটা প্যাটার্ন থাকবে, যার শুরু থাকবে, যার শেষ থাকবে, তার একটা মিডল থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এটা আমি আর দেখলাম না। এবার হচ্ছে ইউনিটি অফ প্লট। ইউনিটি অফ প্লট অলরেডি আমরা একটু দেখলাম। হ্যাঁ, এখানে সাব প্লট থাকবে না, মানে কি ট্র্যাজেডির প্লট গুলো হবে খুবই সিম্পল প্লট। হ্যাঁ, আমরা কি সিম্পল কমপ্লেক্সটা ছেড়ে আসলাম না, আসলে ওখানে বই নাই। আচ্ছা, ইউনিটি অফ প্লট আমরা একটু এই জায়গাতে দেখি। ইউনিটি গুলো পড়েছিলাম না আমরা? কয়টা ইউনিটি ছিল? তিনটা। তিনটা, তাই না? হ্যাঁ, টাইম, প্লেস, অ্যাকশন। অ্যাকশন। হ্যাঁ, তাই এখানে সেটা ইডিপাসের মাধ্যমে দেখানো হয়েছে, এখানে দেখিয়েছে, ঠিক আছে? দেখ এখানে বলছে যে ইন রাইটিং হিজ ওডিসি, ওখানে ইডিপাস দেন, ওডিসি বলতেছে আমি, হি ডিড নট পুট এভরিথিং ইন এভরিথিং দ্যাট হ্যাপেন্ড টু ওডিসিয়াস, দ্যাট হি ওয়াজ ওন্ডেড অন মাউন্ট পার্নাসাস ফর এক্সাম্পল, অর দ্যাট হি ফেইন্ড ম্যাডনেস। এগুলো আমরা কি ইডিপাসের সবকিছু কি স্টেজে আনছি? তাকে পাহাড়ে রেখে আসা, মাউন্টেনে, না স্যার, না স্যার। মৌখিকভাবে বলা আছে। তাই না? তারপরে কিভাবে মেসেঞ্জারকে দেওয়া হলো, সে নিয়ে গেল পলিবাসের কাছে, করিন্থে সে বড় হলো, কিছুই কিন্তু আমাদের স্টেজে আনা হয়নি, তাই না? আমরা জাস্ট ওগুলোকে কি করেছি? কথার মাধ্যমে নিয়ে এসেছি। তাই বলছে দেখো যে thus just in other imitative arts each individual representation is the representation of a single object, so to the plot of the play being the representation of an action must present it as a unified whole। মানে ওই যে বললাম যে বিগিনিং বা এগুলো থাকবে, its various incidents must be so arranged, মানে ওই যে প্লটের, হ্যাঁ, প্লট মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস। if any one of them is differently placed or taken away the effect of wholeness will be seriously disrupted। মানে হোলনেস বলতে বোঝানো হচ্ছে, স্কোপ বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা ঘটনা যেন আমার মূল প্লটের সাথে যায়, যাতে কোনো একটা ঘটনাকে যদি অমিট করা হয় তাহলে পুরো ঘটনাটাই নষ্ট হয়ে যাবে। এমনভাবে বিষয়টাকে একটার পর একটা সুতার মতো বুননি দিতে হবে, তাই না? আমরা যখন আমাদের যে পোশাক, এই পোশাকটা কি সুতা বুননি না? একটা সুতা খুলে গেলে আস্তে আস্তে ওখান থেকে সবগুলো খুলতে শুরু করে, নাকি? ঠিক ওরকম ভাবে বলা হচ্ছে যে একটা ট্র্যাজেডির ঘটনাগুলো এমন ভাবে অ্যারেঞ্জ হতে হবে যাতে কোনো একটা ঘটনাকে যদি বাদ দেওয়া হয় তাহলে পুরো ঘটনাই এফেক্টেড হবে, মানে আমার বুঝতে অসুবিধা হবে। আর যদি এমনটা হয় যে কোনো একটা ঘটনাকে বাদ দিলেও কিছু মনে হচ্ছে না, তার মানে ওই ঘটনাটা এই ড্রামার জন্য গুরুত্বপূর্ণ ছিল না। যেটা আমরা কমেডি পড়তে গেলে দেখবো, ঠিক আছে? অ্যাজ ইউ লাইক ইট, ওখানে এত ঘটনা নিয়ে আসা হয়েছে, সব ঘটনা ওখানে দরকার ছিল না, ওগুলো না থাকলেও চলতো, মানে কেটে সেটা বাদ দিলেও
আমার ড্রামাটা মনে হতো না যে ইনকমপ্লিট। ঠিক আছে, এই জন্য হচ্ছে হোলনেসটাকে বোঝানো হচ্ছে এটা দিয়ে। পয়েটিক ট্রুথ এগুলো আমাদের দরকার নেই এখন, এগুলো কিন্তু তোমাদের আবার থার্ড ইয়ারে আছে, ঠিক আছে, তখন ক্রিটিসিজমে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে ট্র্যাজিক হিরো। হ্যাঁ, কি হলো? আচ্ছা, আচ্ছা, রিভার্সাল তো আমরা পড়ে ফেললাম। মেইন পার্টস অফ ট্র্যাজেডি, এই যে প্রোলগ এপিসোড আমরা পেয়েছিলাম না, এটা আমরা একটু দেখি এবার। বলছে আমরা তো এতক্ষণ কনস্টিটিউয়েন্ট পার্টগুলো পড়ে আসলাম, 6টা পার্ট। বলছে আই স্পোক আর্লিয়ার অফ দ্য ভেরিয়াস এলিমেন্টস দ্যাট আর টু বি এমপ্লয়েড অ্যাজ দ্য কনস্টিটিউয়েন্টস অফ ট্র্যাজেডি। এখন আমরা পড়বো কি? দ্য সেপারেট সেকশন ইনটু হুইচ দ্য ওয়ার্ক ইজ ডিভাইডেড আর অ্যাজ ফলোস। কি কি থাকবে দেখো? প্রোলগ থাকবে, এপিসোড থাকবে, এক্সোডাস থাকবে, নাকি? এই তিনটা হচ্ছে আমাদের মেইন অংশ, এবং সাথে কি থাকতে হচ্ছে? কোরাল সং। এবার দ্য লাস্ট বিং সাবডিভাইডেড ইনটু প্যারোডি অ্যান্ড স্ট্যাসিমন। এই কোরাল সংকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি প্যারোডি আর একটা হচ্ছে স্ট্যাসিমন। আমরা স্ট্যাসিমনই মেনলি পেয়েছি। বলছে দিজ আর কমন টু অল ট্র্যাজেডি, যেগুলো সব ট্র্যাজেডিতে থাকবে। সং ফ্রম দ্য অ্যাক্টর সাচ অ্যাজ কমই হাউএভার আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অনলি, কিছু কিছু আছে কমই বা অ্যাক্টরের সং, সেগুলো হচ্ছে কিছু কিছু ট্র্যাজেডিতে থাকে, কিন্তু কোরাসের ট্র্যাজেডি আমরা মানে সং আমরা বেশি পেয়েছি। এবার বলছে দেখো তাহলে আমরা দ্য প্রোলগ ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি দ্যাট প্রিসিডস দ্য প্যারোডি অর ফার্স্ট এন্ট্রি অফ দ্য কোরাস। আমরা প্রোলগের পেয়ে কি পেয়েছিলাম? প্রোলগের পরে প্যারাডক্স, তাই তো? ওই প্যারাডক্স মানে এটা হচ্ছে কি ফার্স্ট এন্ট্রি অফ কোরাস। একটু মিউট রাখো। তাহলে দ্য প্রোলগ ইজ দ্য হোল পার্ট অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি দ্যাট প্রিসিডস দ্য প্যারোডি। মানে প্যারোডি মানে হচ্ছে ফার্স্ট এন্ট্রি অফ দ্য কোরাস। প্যারোডি বা প্যারাডক্স এটা হচ্ছে কি ফার্স্ট এন্ট্রি অফ কোরাস। তাহলে ফার্স্ট এন্ট্রি অফ কোরাসের আগের যে ঘটনাগুলো ঘটে যাবে সবই হবে কি? প্রোলগ, এই তো। এবার এপিসোড কি? অ্যান এপিসোড ইজ দ্য হোল পার্ট অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি দ্যাট কামস বিটুইন কমপ্লিট কোরাল সং। তার মানে আগে একটা কোরাল সং, পরে একটা কোরাল সং, মাঝখানে থাকবে কি এক একটা এপিসোড। তাহলে এক একটা এপিসোডকে আমরা কোরাল সং দিয়ে ভাগ করব, আলাদা করব, তাই না? এরকম দ্য এক্সোডাস ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি হুইচ ইজ নট ফলোড বাই আ সং অফ দ্য কোরাস। আর এক্সোডাস হচ্ছে কি? এক্সোডাস কোনটা? শেষ না, যার পরে আর কোনো কোরাল সং থাকবে না, নাকি? মানে শেষ। ইন দ্য কোরাল সেকশন, আবার কোরাল সংকে আমরা বলছি কি প্যারোডি ইজ দ্য হোল অফ দ্য ফার্স্ট আটারেন্স অফ দ্য কোরাস। এন্ড তাহলে হচ্ছে ওই যে প্যারোডি হচ্ছে কি প্যারাডক্স, যেটা প্রথম এন্ট্রি হলো এবং তারা কথা বললো কোরাসেরা। আর স্ট্যাসিমন কি? আর স্ট্যাসিমন ইজ আ কোরাল সং উইদাউট অ্যানাপেস্টিক অর ট্রকিক। দেখো স্ট্যাসিমন, তাই তো, যেগুলো হচ্ছে ফলোড বাই মানে এপিসোড, এবং এগুলো হচ্ছে অ্যানাপেস্ট অর ট্রকিক দ্বারা মেইনলি হয়ে থাকে। এবং তারপরে বলা হচ্ছে কি দেখো আ কমোইস অর কমই, এই যে কমই বা কমোস ইজ দ্য প্যাসেজ অফ ল্যামেন্টেশন ইন হুইচ বোথ কোরাস অ্যান্ড অ্যাক্টর দেখো কি করে টেক পার্ট, যেখানে অ্যাক্টর এবং কোরাস দুইজন মিলে ল্যামেন্টেশন করতেছে। আমরা পেয়েছিলাম কিনা এডিপাসে? জি স্যার, যুগান্তর ভাই ছিল সাথে। তাই বলছে দেন, তাহলে এই হলো আমাদের সেপারেট সেকশন অফ দ্য ট্র্যাজেডির, তাই না? এখানে থাকবে প্রোলগ, প্যারোডি বা প্যারাডক্স, এপিসোড, স্ট্যাসিমন, কোরাল সংকে আমরা ওই যে প্যারোডিকে ভাগ করা হলো, ইত্যাদি ইত্যাদি। এইবার আসছে আমরা ট্র্যাজিক অ্যাকশন। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক অ্যাকশন আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বলছে আমি একটু দ্রুত পড়ায় দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু বাসায় আবার এগুলো একটু দেখবা, ঠিক আছে, যতটুকু পারবা। আমি বাদ দিয়ে গেছি, কিন্তু তোমরা একটু পুরোটা পড়ার চেষ্টা করবে। যেসব এক্সাম্পল আছে অত দরকার নেই, শুধু এডিপাসের যে এক্সাম্পলটা সেটা খেয়াল করবে। স্যার এগুলো কি মেমোরাইজ করব? মেমোরাইজের দরকার নেই, বারবার পড়ে বিষয়টা বুঝবা। কারণ আমি মেমোরাইজেশনের জন্য পরীক্ষায় যা দিব, মানে ব্রড কোশ্চেনের সাথে যে অ্যাড করবো সেগুলো তোমরা মেমোরাইজ করবা। এগুলো পড়াই দিচ্ছি যাতে ওখানে কিছু ইনক্লুড করলে তোমরা বুঝতে পারো এগুলো কোথা থেকে আনা হয়েছে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তা বলছে following upon the points I have already made, I must go on to say what is to be aimed at and আচ্ছা একটু মিউট রাখো, কেউ মনে কথা বলছো কিন্তু শোনা যাচ্ছে না। এখন আমরা এইখানে যেটা আসবো সেটা হলো কি দেখো, that structure of tragedy is at best should be complex, not simple, and that it should represent action capable of awakening fear and pity. তাহলে একটা ট্র্যাজেডির প্লটটা কি সিম্পল প্লট হবে না কমপ্লেক্স প্লট হবে বলো তো?
কমপ্লেক্স। কমপ্লেক্স হতে হবে, তাই না? কমপ্লেক্স। যেখানে অনেকগুলো ঘটনার একটা বদনী থাকবে এবং একটা কমপ্লেক্স সিচুয়েশন থাকবে। সরাসরি সিম্পলি বললে হবে না, এখানে সিম্পলি বললে পারে কোনো পিটি বা ফেয়ার আমরা পাবো না। তাই বলছে দেখো এইখান থেকে তোমরা একটু দাগিয়ে রাখবা। বলছে ফর দিস ইজ আ ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দিস টাইপ, মানে ফাংশন হলো কি ফেয়ার এবং পিটি অ্যাওকেনিং করা। ইট ফলোস ইন দ্য ফার্স্ট প্লেস, এইবার হচ্ছে প্রথম দিকে আমরা যে অ্যাকশনটা নিয়ে আসবো সেই অ্যাকশনটার যে মানুষগুলো হবে সেগুলো কেমন হবে। প্রথমে হচ্ছে গুড মেন শুড নট বি শোন পাসিং ফ্রম প্রসপারিটি টু মিজারি। একজন ভালো মানুষ, খুবই সৎ মানুষ, তার যদি জীবনে ক্ষতি হয় এটা কি মেনে নেওয়া যাবে বলো তো? না স্যার। না। বরং এটা তাহলে কোনো আমাদের ভিতরে, তাই বলছে ফর দিস ডাজ নট ইন্সপায়ার ফিয়ার অর পিটি, ইট মিয়ারলি ডিসগাস্ট আস। হ্যাঁ, মানে এটা মিথ, মানে যদি ভালো মানুষকে আমরা পতন দেখাই ভালো মানুষের, তাহলে সেটা আমাদের পিটি এবং ফেয়ার তো জাগরিত করবেই না, বরং আমাদের ভিতরে একটা বিতৃষ্ণা তৈরি করবে, একটা মানে বোরিং ফিল করাবে আমাদের। অতএব তাহলে ভালো মানুষের, তাহলে আমাদের কাহিনীতে অবশ্যই ভালো মানুষের পতন দেখানো যাবে না, ঠিক আছে তো? তাহলে এটা দেখানো যাবে না যে ভালো মানুষের পতন ঘটছে। অন্যদিকে নর শুড ইভিল ম্যান বি শোন প্রোগ্রেসিং ফ্রম মিজারি টু প্রসপারিটি। অন্যদিকে খারাপ মানুষ কষ্ট থেকে যে উন্নতি করতেছে এটাও কি ট্র্যাজেডিতে দেখানো যেতে পারে? যে না। আমাদের দেখানো যাবে না, না। স্যার। কারণ কি দিস ইজ দ্য মোস্ট আনট্র্যাজিক অফ অল প্লটস, কারণ একজন খারাপ মানুষ যদি উন্নতি করে তাহলে এটা আমাদের ভালো লাগবে না এবং আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার জাগরিত করবে না। কারণ বলছে কি ফর ইট হ্যাজ নান অফ দ্য রিকুইজিটস অফ ট্র্যাজেডি। অন্যদিকে ইট ডাজ নট আপিল টু আওয়ার হিউম্যানিটি অর অ্যাওয়াকেনিং পিটি অর ফেয়ার, মানে মূল কথা হলো যে ঘটনাটা আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার জাগরিত করতে পারবে না সেটাকে আমরা কখনোই ট্র্যাজেডির প্লটে আনতে পারবো না। তাহলে ভালো মানুষের পতন দেখানো যাবে না, একইভাবে খারাপ মানুষের উন্নতিও দেখানো যাবে না। আবার খারাপ মানুষেরও পতন দেখানো যাবে না শুধু, তাই তো? খারাপ মানুষের পতন হবে এটা স্বাভাবিক, এটা কি আমাদের কি দুঃখ দিবে বলো? একজন খারাপ মানুষের পতন হবে, এটা কি আমাদের মধ্যে কষ্ট দিবে? না। না, তাই না, বলছে স্যার। nor আচ্ছা। again should an utterly worthless man should be seen falling from prosperity into misery। আবার একজন খারাপ মানুষ উন্নতি থেকে তার পতন হচ্ছে, এটাও আমাদের ভিতরে কোনো পিটি এবং ফেয়ার জাগরিত করবে না। কারণ কি বলছে such a course might indeed play upon our human feeling but it would not arouse either pity or fear। কারণ কি পিটি এবং ফেয়ার জাগরিত না হলেই আমরা সেটা ট্র্যাজেডির প্লটে আনতে পারবো না। কারণ কি ফর আওয়ার পিটি ইজ অ্যাওয়াকেন্ড বাই আনডিজার্ভড মিসফরচুন। স্যার আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আমি লিঙ্ক দেবো, সমস্যা নেই, টেনশন নিও না। ফর আওয়ার পিটি ইজ অ্যাওয়াকেন্ড বাই আনডিজার্ভড মিসফরচুন। আনডিজার্ভড মিসফরচুন মানে কি, যে এই দুর্ঘটনা বা ক্ষতি হওয়ার আচ্ছা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, যে একজন ভালো মানুষের পতন হলেও আমাদের ভালো লাগবে না, একইভাবে খারাপ মানুষের উন্নতি বা পতন দুটাই আমাদের ট্র্যাজেডির অংশ হতে পারে না। তাহলে হতে হলে এমন একটা ঘটনা ঘটতে হবে যেখানে কি হয় আনডিজার্ভড মিসফরচুন হয়। আনডিজার্ভ মানে সে আসলে এই মিসফরচুন হওয়ার যোগ্য না, তার এই ধরনের দুঃখ কষ্ট আসলে মানায় না এমন কোনো ব্যক্তি। বলছে আওয়ার ফেয়ার বাই দ্যাট অফ সামওয়ান জাস্ট লাইক আওয়ার সেলফ। আমরা ভয় পাচ্ছি কেন? কারণ আমাদের মতো মানুষেরই এরকম ঘটনা ঘটেছে, তো আমাদের ক্ষেত্রেও তো ঘটতে পারে। অ্যান্ড পিটি ফর দ্য আনডিজার্ভিং সাফারার অ্যান্ড ফেয়ার ফর দ্য ম্যান লাইক আওয়ার সেলফ, এই দুটা নাকি? তাহলে পিটি হচ্ছে কার জন্য? যে ভুগতেছে তার জন্য পিটি, আর ভয় কার জন্য? আমাদের মতো মানুষ যেহেতু সেটার জন্য আমাদের ভয় তৈরি হবে। অতএব so that the situation in question would have nothing in either pitiful or fearful। তার মানে যে ঘটনার মধ্যে কোনো পিটি বা ফেয়ার থাকবে না সেই ঘটনাকে আমরা ট্র্যাজেডির অংশ হিসাবে নিয়ে আসতে পারবো না। সুতরাং দেয়ার রিমেইনস আ মিন বিটুইন দিস এক্সট্রিম। অতএব এই দুটা এক্সট্রিম পর্যায়ের একটা মধ্যপন্থা আছে, তার মানে মিক্সড হতে হবে, ভালো মন্দের মিশ্রণ হতে হবে, ঠিক আছে? সে না ভার্চুয়াস আবার না খুবই খারাপ। বলছে দিস ইজ দ্য সর্ট অফ ম্যান হু ইজ নট কনসপিকিউয়াস ফর ভার্চু অর জাস্টিস, যে আবার খুব ভালো মানুষ তাও না, আবার হুজ ফল ফ্রম মিজারি দেখে ইনটু মিজারি ইজ নট ডিউ টু ভাইস অর ডিপ্রেভিটি, এবং তার পতনও এমন কোনো খারাপ কাজের জন্য হয়নি, ঠিক আছে, যেটা আমাদের ভিতরে ভালো বোধ তৈরি করাবে, ঠিক আছে? তো তার বলছে কি ভাইস অথবা ডিপ্রেভিটির জন্য তার পতন হবে না, বাট রাদার সাম ইরোর, আ ম্যান হু এনজয়স প্রসপারিটি অ্যান্ড হাই রেপুটেশন লাইক ইডিপাস, তাই তো?
যে ইডিপাসের মতো একটা হাই প্লেস থাকবে এবং মোটামুটি সে খারাপ মানুষ হবে না, কিন্তু তার চরিত্রের ছোটখাটো কিছু ভুলের জন্যই তার বিশাল একটা মানে পতন হবে। এইটাই হতে হবে আমাদের ট্র্যাজেডির হিরোর যে বৈশিষ্ট্যটা, ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য বা ট্র্যাজিক অ্যাকশনের বৈশিষ্ট্যটা। তাহলে কি এই জায়গায় কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। দেখো বুঝতে পেরেছো কিনা যে ইডিপাস কেমন ছিল? সে কি খুব ভার্চুয়াস মানুষ, হ্যাঁ, নাকি একদম বড় ধরনের ভিলেন এমনও? না স্যার। হ্যাঁ, তার মানে একটা এরকম একটা মধ্যপন্থার একটা মানুষ থাকবে যার ছোটখাটো চরিত্রের, ওই যে বললাম তার একটু মাথা গরম, তাই তো, একটু অহংকারী, এইটাই। তাছাড়া তার ভিতরে যে খুব একটা খারাপ কিছু পাওয়া গেছে তা না। হ্যাঁ, ওকে। তাই বলছে অতএব দেন দ্য ওয়েল কনসিভড প্লট উইল হ্যাভ আ সিঙ্গেল ইন্টারেস্ট, নট অ্যাজ সাম সে আ ডাবল। এখানে সিঙ্গেল ইন্টারেস্ট থাকবে, এখানে কোনো সাবপ্লট থাকবে না। দ্য চেঞ্জ ইন মিসফরচুন উইল বি নট ফ্রম মিজারি টু প্রসপারিটি বাট দ্য রিভার্স, ফ্রম প্রসপারিটি টু মিজারি, যেমন ইডিপাসের ক্ষেত্রে হয়েছিল, তাই তো। ইট উইল বি ডিউ নট টু ডিপ্রেভিটি বাট টু সাম গ্রেট এরর আইদার ইন সাচ আ ম্যান অ্যাজ আই হ্যাভ ডেসক্রাইব ইন অর ইন ওয়ান বেটার দ্যান দিস বাট নট ওর্স। খুব খারাপ লোকের না, বরং একটা মানুষ যে মোটামুটি ভালো এবং সে উন্নতি করতে থাকবে, এরকম উন্নতি করতে করতে হঠাৎ করে তার পতন হবে, এরকম কিছু মানুষকে আমরা দেখাবো, যার বড় এক্সাম্পল হচ্ছে কি ইডিপাস। ঠিক আছে তো? এই তো মোটামুটি আমাদের আলোচনা। ঠিক আছে, এবার পিটি এবং ফেয়ারটা আমরা একটু দেখব। দেখো ট্র্যাজিক অ্যাকশনে কি ধরনের হবে, বোঝা গেল তো? ট্র্যাজিক অ্যাকশনটা কি ধরনের হতে হবে, ঘটনাটা কিভাবে আসতে হবে, কি বুঝতে পেরেছো না বুঝোনি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার পুরো নেবে ভালো করে। এবার হচ্ছে পিটি এবং ফেয়ার কিভাবে আসবে না আসবে সেটা তো আমরা দেখেছি, ওটা আমাদের দরকার নেই এখানে। যেহেতু আমরা ওটা পড়ে ফেললাম, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজেডি, আমরা একটু ইউনিটিটা খুঁজতেছি। ইউনিটি ট্র্যাজিক প্লটের রুলস আমাদের এখানে দরকার নেই, এগুলো আমরা থার্ড ইয়ারে মেনলি পড়বো। দেখো তো ইউনিটি কত ইয়াতে আছে, থট অ্যান্ড ডিকশন তো আমরা পড়েছি, অত দরকার নেই এখন। হ্যাঁ, পোয়েটিক ডিকশন, কোন চ্যাপ্টার একটু খেয়াল করতে, আমি কি মিস করে ফেললাম নাকি? তাই তো, ইউনিটি অফ প্লট, 8 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টার 8 এ আছে, আপনি পার হয়ে গেছেন। মিস করে ফেলেছি কোন না কোন ভাবে। আপনি তো ওখান থেকে পড়ালেন স্যার। পড়েছি তাই না? পড়িয়েছেন তো এটা। তাহলে আমি বাদ দিয়ে ফেললাম কোন অংশ? ও আচ্ছা, কমপ্লেক্স এবং সিম্পল প্লটস ওটা বাদ দিয়ে গেছেন। তাহলে ইউনিটির ব্যাপারটা ওখানে বলা ছিল, কিন্তু কোথায় আমি মিস করলাম নাকি, বাদ দিয়ে পড়ছি তো, এই জন্য মনে হয় কোনো মিস হয়ে গেছে। আপনি অডিসিস থেকে শুরু করছেন, মানে ইউনিটি অফ প্লটের অডিসিস থেকে শুরু করছেন। আচ্ছা, সমস্যা নেই, হয়তো কোথাও লুকিয়ে আছে, তোমরা একটু দেখে নিবা। আমি তো এই যে ইউনিটি, হ্যাঁ, এখানে একটু বলছে a plot does not possess unity as some people suppose merely because it is, বলছে many things, countless things indeed may happen to one man, some of them will not contribute to any kind of unity। হ্যাঁ, অনেক কিছু করতে পারে একটা মানুষের জীবনে, সব তো আমরা তখন আমরা ইডিপাসের বিয়ে কি নিয়ে আসছে, এই জায়গায় বিয়ে, তার সন্তান হওয়াগুলো আনছে এখানে না স্যার। হ্যাঁ, তারপরে সে যে বড় হয়ে গেল, সে পড়াশোনা করছে কিনা, সে কি এমন খাওয়া দাওয়া করতো, হ্যাঁ, সে কি ধরনের পোশাক পরতো, তার বাবা মায়ের সাথে তার আচরণ কেমন ছিল, কিছুই আমরা জানি না। তাই সব না স্যার, 15 বছরের ঘটনা একটা তুলে ধরা হয়নি। তার জন্য বলা হচ্ছে কি যে সবকিছু আমরা নিয়ে আসি না। হ্যাঁ, সিমিলারলি হি মে ক্যারি আউট ম্যানি অ্যাকশন ফ্রম হুইচ নো সিঙ্গেল ইউনিফাইড অ্যাকশন উইল এমার্জ। অনেক ঘটনা হতে পারে যেখানে আমরা কোনো অ্যাকশনই পাবো না, এই জন্য আমরা করবো কি ওখান থেকে মেইন কথা বলি। ইট সিমস দেয়ারফর দ্যাট অল দোজ পয়েন্টস হ্যাভ বিন অন দ্য রং ট্র্যাক। ও আচ্ছা, এখানে দেখানো হচ্ছে যে যারা অনেকে মনে করছে যে ইউনিটি থাকা ঠিক না, তিনি ইউনিটির কথা বলেছেন
আহ, আচ্ছা, তো যাই হোক, ওখানে কোন জায়গা থেকে আছে, হ্যাঁ আমি ঠিক মানে কোন জায়গাতে লুকিয়ে আছে। তিনটে ইউনিটের কথা বলা হয়েছে, ইউনিটি অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন, তাই না? আচ্ছা হ্যাঁ, এর ভিতরে ঘুরে ফিরে আছে, যেহেতু অ্যাকশন মানে হচ্ছে কমপ্লিট হতে হবে, তাই না? তারপরে টাইম, যাতে মানুষ পুরোটা পড়ে বুঝতে পারে, যে লেন্থের ক্ষেত্রে মেইনলি এখানে বলা ছিল। তাহলে হচ্ছে এটা টাইম গেল। আর প্লেস, তাই না? প্লেস হচ্ছে একটা জায়গাতেই মেইনলি হতে হবে, যেহেতু একটা অ্যাকশনকে আমরা রিপ্রেজেন্ট করব, অনেক অ্যাকশনকে না, অতএব একটা জায়গাতেই হয়ে যাবে। তাহলে এখন ভাবো তো, এই যে রাইডার্স টু দ্য সি এবং যে ইডিপাস পড়লাম, এখানে কোনগুলো মিললো আর কোনগুলো মিললো না? বিশেষ করে টাইম, প্লেস এবং অ্যাকশন, এই তিনটা কি এখানে এসেছে না তিনটাতে, এই দুটাতেই? জি স্যার। জি স্যার। এখানে টাইমও ঠিক আছে, চেঞ্জ হয়নি, প্লেসও ঠিক চেঞ্জ হয়নি, অ্যাকশনটাও একটা সিঙ্গেল ঘটনাকে নিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে মাইকেলের মৃত্যুকে কি দেখানো হয়েছে, নাকি শুধু বার্টলিটা দেখালাম আমরা? মেইনলি বার্টলিটা দেখালাম, তাই না? আর একটা ওটা ঘটে গেছে। তার মানে এখানে আমরা মরিয়াকে কেন্দ্র করে, দেখো তার যে আরো 6 জন পুরুষ মারা গেছে, তাদেরকে আনা হয়েছে এখানে? না না স্যার। স্যার। আমরা এনেছি লাস্ট স্টেজটা, যেখানে গিয়ে আমরা একটা পার্গেশন পাবো। এই জন্য ওই শুরু থেকে সবগুলো মৃত্যু দেখানো হয়নি, ওগুলো একটা ডায়লগের মাধ্যমে সংক্ষেপে জাস্ট বলে দেওয়া হয়েছে যে এই ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু আমরা যেন পুরোটাই যেন বুঝতে পেরেছি, হ্যাঁ কোথা থেকে কি ঘটেছে। হ্যাঁ, তাহলে এইভাবে বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে। তবে একটা ড্রামা বা একটা লেখা খুব জটিল একটা কাজ, হ্যাঁ, যে পূর্ণাঙ্গভাবে একজন অডিয়েন্স বুঝতে পারবে, সেগুলো সে এনজয় করতে পারবে, তাই না? এই জায়গাগুলো মোটামুটি খেয়াল করতে হয়। তো যাই হোক, এটা একটা বিষয় গেল। এই মোটামুটি আলোচনাগুলো, বিশেষ করে ট্র্যাজিক অ্যাকশন, সিম্পল কমপ্লেক্স প্লট, এগুলো একটু ভালো করে আবার একটু রিভিশন দিয়ে রাখবা, তাই তো? ক্যালামিটি, রিভার্সাল, এগুলো কি কিভাবে আছে, এই কথাগুলো যেহেতু আসবে, যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য মেইনলি এটাকে একবার করে একটু পড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, পিটি ফেয়ার কি জিনিস, এটা কিভাবে সৃষ্টি করা হয়, হ্যাঁ, কার জন্য ফেয়ার, কার জন্য পিটি, এই যে কথাগুলো এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ পুরো কোশ্চেনের আলোচনাটা এই তোমার ইডিপাসের উপর ডিপেন্ড করেই মেইনলি হবে, ঠিক আছে? এবার আমরা কি কি কোশ্চেন দিয়েছি দেখি তো। কি হলো নেটে? এই যে এক্সিবিট প্রপারলি কিং এডিপাস অ্যাজ আ ক্লাসিক্যাল ট্র্যাজেডি। আর ট্র্যাজিক হিরো, এডিপাস এজ এ ট্র্যাজিক হিরো, সেটা 2022-এ এসেছে, মানে তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? আর এবারের জন্য হচ্ছে কোরাসের ফাংশনটা বেশ গুরুত্বপূর্ণ, আর ক্লাসিক্যাল ট্র্যাজেডি হিসাবে এর বৈশিষ্ট্য কি, এই ট্র্যাজিক হিরো। ওকে, দেখা যাক এবার কোনটা আসে পরীক্ষাতে, তো সেগুলো বাদ দিয়ে আমরা আবার পড়ার চেষ্টা করব। আচ্ছা, তো মোটামুটি এই হলো আমাদের পয়েটিক্স থেকে আলোচনার বিষয়। আশা করি বুঝতে পেরেছো মোটামুটি একটা সেন্স। হ্যাঁ, এখন যেগুলো পড়ালাম একটু বাড়িতে দেখে নিলে বোধগম্যতা চলে আসবে। তাহলে আগামী কত তারিখে ক্লাস শুরু করবো আমরা আবার? 30 স্যার 30 তারিখে। আচ্ছা, 30 তারিখ স্যার কটার সময়? যথাসময়ে। যথাসময় সন্ধ্যা 7টা। নেক্সট ক্লাস আমরা নিব হচ্ছে উইলিয়াম ব্লেকের উপরে, ঠিক আছে? আর ওকে স্যার। যেটুকু পড়ালাম পয়েটিক্স থেকে, সেগুলো একটু রিভিশন করে নিবা, আর চ্যাপ্টার 2টা পড়তে থাকো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আচ্ছা, কারো কোনো কথা আছে স্পেশাল, কিছু জানার বোঝার? আচ্ছা, তো যদি না থাকে তাহলে আজকে এখানে রাখছি। তো সবাই ভালো থাকো। ধন্যবাদ। ওকে স্যার, আপনিও ভালো থাকেন।